গল্প মন কেমনের বৃষ্টি। প্রথম সিজন, অন্তিম পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। মেয়েটির কথা শোনে না এরা বাপ মেয়ে। মেয়েটির রাগ হয়, অভিমান হয়। সে সারাক্ষণ বকবক করলে ও কেউ কানে নেয় না। না বাবা না মেয়ে। তার দোষটা কোথায়? অভিমানে তার কান্না পায়। প্রচুর কান্না পাচ্ছে এই মুহূর্তেও। খেতে ডাকছে তাও আসছে না। কিভাবে বললে আসবে? মেয়েটি ধীর পায়ে হেঁটে ছেলেটির পিছু এসে দাঁড়ায়। ছোট্ট বাচ্চা মেয়েটি ডাকছে হাত বাড়িয়ে, বৃততি আয় আয় আয়। আচমকা মেয়েটির দুচোখ জলে টলমল করে উঠল। কিন্তু সে কিছু বুঝে উঠার আগে ছেলেটি ছোট্ট বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে নেয়। তার পাশ কেটে চলে যায়। বাচ্চা মেয়েটি যেতে যেতে বলে, বব্ব না কোথা বব্ব না। তাতা, তাতা। আম্মমা নাই, নাই, নাই। বৃততি নাই। মেয়েটি দাঁড়িয়ে থাকে তার জায়গায়। গাল বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল অভিমানে, অবহেলায়। তার দোষটা কোথায়? সে আজ শাড়ি পরেছে খুব সুন্দর করে, কিন্তু ছেলেটি একবার ও ঘাড় ফিরিয়ে দেখল না তার দিকে। সে কি খুব অসুন্দর? অসুন্দর হলে বিয়ে করল কেন? মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে। খান বাড়িতে লোকজনের সমাগম। ভিড় করেছে মানুষ ঈশা নামের মেয়েটির চিরযাত্রা দেখতে। পরিবেশ থমথমে। থেকে থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। সবাই দেখছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে হাঁটছে গুটি গুটি পায়। মাথার চুলগুলো উস্কো খুস্কো। টান টান ভাব পুরো মুখে। কাঁদছে তাই। একটা মহিলা তাকে ডাকল, বাবু এদিকে এসো। কাঁদছ কেন? অন্য একটি মহিলা বলে উঠল, এ মেয়েটির মা বোধ হয় সে। পরি তার মুখ নিয়ে চেয়ে রইল মহিলাগুলোর মুখের দিকে। মহিলাটি তার তাকানো দেখে বলে, মা নেই তাই কাঁদছ। এদিকে এসো। পরি হাত দেখিয়ে বলে, আম্মা নাই। আম্মা নাই। মহিলাটি বলেন, আম্মা কাঁদিয়েছে। পরি মাথা উপর নিচ করে জানান দেয়, আম্মমা দুক্কু। আম্মা নাই, নাই। খান বাড়ির সদর দরজা পেরিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে একটি ছেলে। পরি তাকে দেখার সাথে চেঁচিয়ে কেঁদে দেয়। উপরের তলা দেখিয়ে বলে, আম্মমা নাই, রিই আম্মমা নাই। আম্মা ঘুমমম। রিই শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। পরি গিয়ে শক্ত করে তার পা দুটো জড়িয়ে ধরে। কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে, রিই আম্মমা নাই। রিপ কোলে তুলে নেয় মেয়েটিকে। শক্ত করে চেপে ধরে। মেয়েটির ঘাড়ের কাছে চেপে ধরে নিজের চোখ। চাপা আর্তনাদে ভেসে গেল পুরো বাড়ি। দুজন বৃদ্ধ লোক কাঁদে। রিক বসা এলোমেলো, মুনা আর নীরা সামলাতে ব্যস্ত সবাইকে। মেঝেতে উত্তর দক্ষিণ করে শোয়ানো সাদা কাপনে মোড়ানো একটি লাশ। মুখটা খোলা। নাকে গুজা তুলো। মেয়েটির মাথার কাছাকাছি মেয়েটির মাথার কাছে শুয়ে আছে একটি ছেলে। ছেলেটির চুলগুলো এলোমেলো। কেউ একজন এসে হঠাৎ ছেলেটিকে বলল, আদি ওকে নিয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। উঠে পড়। আদি উঠে। কিন্তু ওই কাফনে মোড়ানো মেয়েটির হাত খুঁজে নেয়। নিজের হাতের মুঠোয় ঠান্ডা হাতটি নিয়ে বলে, না আমি কোথাও যাব না। মিষ্টিও কোথাও যাবে না। কিন্তু কে শোনে কার কথা? সবাই তাকে ছাড়িয়ে নেয়। রিপ আর রিক ঢুকতে চায় সেই রুমে। অনুরোধ করার মতো করে কয়েকটা মহিলাকে বলে, একবার শেষ দেখা। বলা শেষ করতে না করতেই বৃদ্ধ মহিলাটি চেঁচিয়ে উঠে, স্বামী ছাড়া আর কেউ দেখতে পাবে না। রিপের কোল থেকে নেমে যায় পরি। দৌড়ে যায় শুয়ে থাকা মেয়েটির কাছে। মুখের উপর থেকে সাদা কাফন সরিয়ে টুপ করে চুমু খেয়ে ডাকে, আম্মা আয়। আম্মা উঠে না। শোনে না তার মায়ের ডাক। বাচ্চা মেয়েটি শুয়ে থাকা মেয়েটির চোখ দুটো আঙুল দিয়ে খুলে ফেলার চেষ্টা করে। চোখ দুটো এতটা ঠেসে আছে, খুলছেই না। তখন আম্মা দুষ্টুমি করে, যখন চোখ বন্ধ করে থাকত তখন পরি আঙুল দিয়ে খুলে ফেলার চেষ্টা করত। তখন একটু একটু চোখ খুলত, আম্মা খিক করে হেসে চোখ খুলে ফেলত। কিন্তু আজ কেন খুলছে না?
পরি দুমদুম বাড়ি খায় মেঝেতে কপাল ঠেকে। ডাকে, আম্মা পররি নাই। নাই। আম্মা পরিই দুক্কু। দুক্কু। কিছুক্ষণ পর খাটিয়ার উপরে তুলে নেওয়া হয় মেয়েটির নিথর দেহ। খাটিয়ার উপরে দিয়ে দেওয়া হয় তার লাল টকটকে বিয়ের শাড়ি। খাটিয়া কাঁধে তুলে নেয় দুই ভাই এক মামা আর স্বামী। স্বামীর দুচোখ স্থির। হোঁচট খাচ্ছে কিছুক্ষণ পর পর। ছোট্ট একটি বাচ্চা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে তার দাদার পা। কেঁদে কেঁদে মাথা নেড়ে নেড়ে বলে, না 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 না, আম্মা দাবে না না, আম্মা আম্মমাল, আম্মমাল, আম্মায়, আম্মমাল আম্মমা, ইনন্না আম্মমাল। যখন দেখল দাদা শুনছে না, তখন গেল রিকের কাছে। পা আঁকড়ে ধরল শক্ত করে। কেঁদে কেঁদে ডাকল, পাপ্পোপা আম্মমা আম্মমাল। দাবে না, দাবে না, আম্মা দাবে না, আম্মা আম্মমাল। বাচ্চা মেয়েটির গলার স্বর ধরে যায়, ভেঙে যায়, বসে যায়। রিকও কাঁদে মেয়ের সাথে সাথে। রিপও কাঁদে। অন্য ছেলেটি কাঁদে না। বাচ্চা মেয়েটি দৌড়ে যায় রিপের কাছে। পা জড়িয়ে ধরে মাথা এলে দিয়ে ডাকে, রি আম্মাল আম্মমা, আম্মা আম্মাল, আম্মমা পররির। রিপ ফুপানোর জন্য কথা বলতে পারে না। হাত দুটো দিয়ে খাটিয়া ধরা। তাই বাচ্চা মেয়েটিকে সরাতেও পারছে না। বাচ্চা মেয়েটি চোখ তুলে দেখে রিইও কাঁদছে, তাই সে ছেড়ে দেয় রিইকে। দৌড়ে যায় ওই স্থির চাহনির ছেলেটির কাছে। শত অভিযোগ, অভিমান, অবহেলার কষ্টের বাণী শোনায় তার আব্বাকে। বলে, আব্বা রিই দুক্কু, পাপোপা দুক্কু, দাদ্দা দুক্কু, আম্মমা ও দুক্কু। ছেলেটি শুধু তাকিয়ে থাকে কিছুটা দূরে মাটির দিকে। মেয়েটি তার পা ঝাঁকিয়ে বলে, আবব্বা আম্মমা আম্মমাল, আম্মা পরিরর, আম্মমা দাবে না, আম্মমা আম্মাল, আব্বা আম্মা নাই। একটা লোক এসে কোলে নিয়ে নেয় মেয়েটিকে। মেয়েটি চিৎকার করে ডাকে, আম্মমায়। মেয়েটির কান্নায় কাঁদে চারপাশ। কাঁদে আশেপাশের লোকজন। মেয়েটির হাত পা ছুঁড়ে ডাকে, আবব্বা আম্মা আম্মমাল, পরির আম্মমা, ঈশা আয়, আম্মমায়, আম্মাল ফিপি, আম্মমাল আম্মা। তাকে কোলে নেওয়া ছেলেটির হাতে কামড় বসিয়ে দেয় সে। বৃষ্টি জলে ভেজায় আর কথা বলতে পারছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে ডাকছে, আম্মমি দাবো, আম্মমা আম্মমি দাবো। ছেলেটি নামিয়ে দেয় তাকে। ততক্ষণে খাটিয়া চলে গিয়েছে বহুদূর। আম্মা চলে গিয়েছে। আম্মমা চলে যাচ্ছে। পরি দৌড়ে বৃষ্টি জলে ভিজে ভিজে। পরি তার মিনমিনে গলায় বৃষ্টির উপর রাগ দেখিয়ে বলে, বৃততি যা, আম্মমায়, আম্মমায়। আচমকা পাথরের উপর হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে পড়ি। রক্তে লাল হয়ে যায় সেই পাথর। রক্ত ধুয়ে মিশে যায় মাটিতে। পরি মাথা এলে দেয় পাথরের উপর। হাত বাড়িয়ে ডাকে, আম্মা আয়। আম্মমা আম্মমা ডাকতে ডাকতে পরি অজ্ঞান হয়ে যায়। আম্মা তাকে কোলে নিতে আসে না। আম্মা তাকে আদর করতে আসে না। আম্মা কোলে নিয়ে গালে আদর দিয়ে বলে না। মাটা কি বেশি দুঃখ পেয়েছে? বলে না কেউ। আসে না কেউ। কোলে নেয় না কেউ। চারপাশ নিস্তব্ধ। বৃষ্টির রিমঝিম শব্দ শুধু। আজ খুব একা পড়ি। আজ পড়ি এতিম। আজ আম্মমা নেই আর তার। ছোট্ট পরীর জ্ঞান ফিরতে ফিরতে তা মা চলে গেল মাটির নিচে। আর ছোঁয়া যাবে না। মারা যাবে না। লালা লাগিয়ে দেওয়া যাবে না। আদর করা যাবে না। রাগ দেখানো যাবে না। কবরে মাটি দিতে দিতে আদি উচ্চারণ করে, ঘৃণা আমি তোমায়। তুমি কষ্ট দিয়েছ আমাকে। আমার সন্তানকে। তুমি পাষাণ মিষ্টি। তোমার জন্য আমি কাঁদব না। আমি ভালো থাকব। আমি ভালো থেকে তোমাকে দেখাব। তুমি দেখবে। তুমি দেখবে আমি কতটা ভালো আছি। আমি তোমার মতো না। আমি কষ্ট দেব না আমার সন্তানকে। তুমি হৃদয়হীন মিষ্টি। হৃদয়হীনদের ক্ষমা হয় না।
মিষ্টি যখন পুরোপুরি তার চোখের আড়াল হয়ে যাচ্ছে তখন আচমকা সে পাগলামি শুরু করল। এই রিপ এভাবে ডেকে দিস না। মিষ্টিকে দেখা যাচ্ছে না তো? আমি দেখব না। ওর সাথে যে আমার অনেক হিসেব বাকি, অনেক কথা বাকি। এভাবে ঢেকে দিলে আমি কথা বলবো কিভাবে? এভাবে ঢেকে দিস না। এটুকু কষ্ট না দিলে কি চলে না? সব তো মেনে নিয়েছি। রিপ হাতের কবজি দিয়ে চেপে ধরে তার দুচোখ। বলে, এটা হয় না আদি। আদি মাটিগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। বলে, সব হয়। মিষ্টি সব পারে। তাহলে আমি পারবো না কেন? এরকম থাক। আমি ওর সাথে কথা বলবো। তোরা যা। রিপ তাকে ঠেলে দেয়। পাগলামি করিস না আদি। আদি তার হাত দিয়ে সরায় মাটি। বলে, এমন করছিস কেন? মিষ্টিও তো এমন করে। সবাই করে। সবাই আমার সাথে এমন করে কেন? রিক এসে টেনে নিয়ে যায় আদিকে। আদি চুপচাপ আর কিছু বলে না। চেয়ে থাকে ওই কবরের দিকে। বৃষ্টি থামে ধীরে ধীরে। হঠাৎ করে অন্ধকার নেমে আসে চারপাশে। আদি ধীর পায়ে হেঁটে বসে কবরের কাছে। কবরের মাটিতে আঙুল দিয়ে মাটিতে দাগ বসিয়ে লিখে মিষ্টি পড়ি। ছোট্ট বাচ্চা মেয়েটির ঠোঁট কেটে রক্ত ঝরছে। বাচ্চা মেয়েটি কাঁপা কাঁপা পা হেঁটে হেঁটে আসে কবরের কাছে। হাতের মুঠো দিয়ে চোখ কচলে কচলে। রিপ আর রিক দৌড়ে যায়। বাচ্চা মেয়েটি তাদেরকে ছুতে দেয় না। কবরের কাছে বসে মাটি ছুঁয়ে ডাকে, আম্মমা দুক্কু। পররি দুক্কু। নিজের ঠোঁট দেখিয়ে দেয়। বলে, আম্মমা এত তো দুক্কু। পরি দুক্কু। আম্মাল আম্মা। আদি পরীর দিকে চেয়ে থাকে। গর্জন করে আচমকা সে ডেকে উঠে। মিষ্টি, তুমি মেরেছ আমার মেয়েকে আর এখন ঘুমোচ্ছ। আরামে ঘুমোচ্ছ তুমি। উঠো। আমার মেয়েকে আদর করে দাও। ওর চোখ মুছে দাও। ওর কষ্ট দূর করে দাও। ওর ঠোঁট কেটে গেছে। ওর কষ্ট হচ্ছে। মিষ্টি, তুমি মরে গিয়েছ, শান্তিতে আছো। আর আমাকে মেরে গিয়েছ। আমাকে নরক যন্ত্রণায় রেখে গেছ। আমার কষ্ট হচ্ছে। আমিও মারা যাচ্ছি মিষ্টি। মারা যাচ্ছি আমি। পরি কবরের কাঁচা মাটির উপর কান পেতে শুনে বলে, আম্মমা কোথায়? আম্মমাল আম্মমা কোথায়? আম্মমা পরি দুক্কু। আম্মমা। হঠাৎ আচমকা দূরে কোথাও এক বজ্রপাত ঘটে। আদি দেখে পরীর কান্না থেমে গেছে। সে দুহাতে কান চাপা দিয়ে জড়িয়ে ধরে পরীকে। চিৎকার দিয়ে উঠে। জোরাল শ্বাস নিতে নিতে এলোমেলো ভাবে বলে, মিষ্টি কেন চলে গেলে? কেন? মাঝরাতে মেয়েটির ঘুম আপনা আপনি ভেঙে গিয়েছে। তাই সে ঘুম ঘুম চোখে তাকিয়েছিল তার পাশে ঘুমন্ত ছেলেটির দিকে। ছেলেটি আচমকা তাকে এভাবে জড়িয়ে ধরবে সে ভাবতেও পারেনি। হয়তো দুঃস্বপ্ন দেখেছে। নয়তো অন্য কিছু। আদি শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটিকে। যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মুখ তুলে দেখে মেয়েটির মুখ। দুহাতের আগলে ধরে সেই মুখ। এলোপাথারি চুমু দেয়। তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটি লজ্জায় চোখ খুলে তাকাতে পারে না। আদি শক্ত করে জড়িয়ে ধরে নিজের দুচোখ মুখ মেয়েটির ঘাড়ের কাছে। চোখের পানি লেপ্টে যায় মেয়েটির গলায়, ঘাড়ে। মেয়েটি অবাক হয় তার এমন আচরণে। চুলের ভেতর হাত দিয়ে বিলি কেটে দিতে দিতে বলে, অবশেষে আমার সাধনা সার্থক ডক্টর আদি চৌধুরী। এবার পরীকে ছুতে দেবেন তো? আমাকে মা ডাকতে দেবেন? আদি চুপ হয়ে শোনে মেয়েটির কথা। আচমকা ডুকরে উঠে। মাথা তুলে দেখে মেয়েটিকে। হুট করে ছেড়ে দেয়। দূরে এসে বসে। তার পাশে ঘুমন্ত বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে গালে আদর দিয়ে বলে, পরি শুধু আমার আর মিষ্টির মেয়ে। তুমি মিষ্টি নও। পাষাণ। হৃদয়হীনরা কখনো মা হতেই পারে না। ছোট্ট বাচ্চা মেয়েটি ঘুমের মাঝে নড়েচড়ে উঠে। বিড়বিড় করে বলে, আম্মমাল লো আম্মমা। আম্মমাল। পরীর
কয়েকদিন ধরে খাঁচার ভেতর বন্দি পাখিটার খোঁজ কেউ নেয় না। পাখিটা খিদে লাগলে যন্ত্রণায় ছটপট করে। ডাকে, আদি, মিষ্টি। আদি মিষ্টি। আদি মিষ্টি আসে না। ছোট্ট বাচ্চা মেয়েটি হাত বাড়িয়ে ডাকে, মিনন্নিয়াম্মাল আম্মা নাই। নাই নাই। ঈশা নাই। কোথায় আম্মা? আম্মমা তো নাই। মিততি নাই। ঈশা নাই। আম্মা নাই। খাঁচার ভেতর মিনি ডানা ঝাপটায়। আদি এসে খুলে দেয় সেই খাঁচা। খাবার দেয় মিনির। বলে, সরি মিনি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। কিন্তু কথা দিচ্ছি এবার থেকে আর অযত্ন হবে না। মিনি খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। পরি হেসে দিল ঠিক করে। আদিকে আঙুল দেখিয়ে বলল, আব্বা আম্মম। আদি তাকে কোলে নিয়ে নেয়। ছোট্ট গালটার একপাশে আদি গাঢ় চুম্বন দেয়। পরি খিলখিল করে হেসে বলে, আব্বা পাপ্পি না, আমম। আমম নাই। আম কোথায়? আলিয়া চলে আসে। আদির মলিন হওয়া মুখটার দিকে তাকিয়ে বলে, আর কতদিন আদি? এবার ফিরে চলো। মেয়েটাকে ঘরে তুলি। আদি কিছু বলল না। পরি হাত ঘুরিয়ে বলল, আম নাই। আম্মাও নাই। আম্মাল আম্মা নাই দাদ্দা। আম্মা নাই। আলিয়ার খারাপ লাগল। বলল, পরি এসব কি বকছে আদি? তুমি সবসময় ওর সামনে ওসব কথা বলো কেন? সব ভুলে সবকিছু নতুন করে শুরু করা উচিত। আর ওই মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ। ওর কি দোষ? দোষ তো ওর না। কিন্তু তারপরও ও কষ্ট পাচ্ছে। তুমি না বুঝলে কে বুঝবে? তুমি তো ওর স্বামী। আদি দাঁড়িয়ে থাকে সোজা হয়ে। আলিয়া তার কোনো জবাব না পেয়ে বলে, আমি ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। তুমি না করো না। আদি এবার তারা জবাব দেয়, এসব অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আমি অ্যাটেন্ড করতে পারবো না। ঠিক আছে। তুমি যেও না। পরি আর পরির মা যাবে। তাদের জন্যই করা। পরির মা মারা গেছে। ও পরির মা নয়। পরি আদির মুখের দিকে তাকায়, আবার আলিয়ার মুখের দিকে। হাত ঘুরিয়ে বলে, পরিই নাই। নাই নাই। পরির আম্মা নাই। আম্মাল আম্মা নাই। আদি তাকে জড়িয়ে ধরে হেঁটে হেঁটে চলে যায়। তারা সরতেই আলিয়ার সামনে দৃশ্যমান হয় শাড়ি গায়ে একটি মেয়ে। আলিয়া হাসার চেষ্টা করল। মেয়েটি হাসল না। বিষণ্ণ মুখে চেয়ে রইল আদির যাওয়ার পানে। মিনি খেয়ে ডানা ঝাপটা দিল। সুর তুলে গাইল, দুক্কু দুক্কু আদি ব্যাড বয়। ব্যাড বয়। মেয়েটির চোখে কান্নারা ভাসে। আলিয়া তার কাছে গিয়ে দাঁড়ায়। আলতো করে মুখটা ছুঁয়ে দিয়ে বলে, ও না যাক। তুমি গেলেই হবে। ও একটু একা থাকুক ওর মেয়েকে নিয়ে। মেয়েটি চুপচাপ শোনে আলিয়ার কথা। কোনো কথা না বলে চলে যায়। আদি বেরিয়ে যায় তার মেয়েকে নিয়ে। বাবা মেয়ে ঘুরে সারাদিন। বাইরে খায়। ছোট্ট পরীকে নিয়ে বাসায় ফিরে প্রায় সন্ধ্যা নাগাদ। পরীর হাতে বেলুন, নানারকম চকলেট বক্স। হাতের চুড়ি, গাড়ি, পুতুল। ছোট্ট পরী আজ খুব খুশি। আদির কোল থেকে নামা মাত্রই দৌড়ে যায় আলিয়ার কাছে। বলে, আম্মাল। দাদ্দা, এতত্ত আম্মমাল। পরীর বারান্দায় উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটির পিছু গিয়ে দাঁড়ায় পুতুল হাতে। শাড়ির আঁচল ধরে টান দিয়ে পুতুল দেখিয়ে বলে, আম্মাল দল। রিনরিনে গলার স্বর কানে ভাসতেই মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকায় বাচ্চাটির মুখের দিকে। হাঁটুমুড়ে বসে মেয়েটির মুখের কাছে। গালের দুপাশে আদর দিয়ে বলে, আমাকে আম্মা ডাকো মা। পরী মাথা দুলিয়ে ডাকে, আম্মা। সাথে সাথে আচমকা পরীর হাত ধরে হেঁচকা টান মারে আদি। তার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, ডাকবে না কখনো। তোমাকে বলেছি না। পরী কাঁদো কাঁদো হয়ে যায়। মেয়েটি টলমলে চোখে বিধ্বস্ত চেহারায় তাকিয়ে থাকে ছেলেটির দিকে। এ ছেলেটাকে সে চিনতে পারছে না মোটেও। পরীকে ধমকে আদি বলে উঠে বলে, আর ডাকবে? বলো আর ডাকবে?
পরি তার মুখে মুখে কেঁদে কেঁদে বলে, আদ দাববে, আদ দাববে। আদি ভয়ানক রেগে যায়। বলে, বলো আর ডাকবো না, ডাকবো না। বলো। পরি মুখে মুখে বলে, দাববো না, দাববো না। বলা শেষ করতে না করতেই পরি চেঁচিয়ে কেঁদে উঠে। ফুপাতে ফুপাতে বলে, আম্মা কোথায়? আম্মা নাই। আদি জড়িয়ে ধরে শক্ত করে। বুকের সাথে চেপে ধরে বলে, নেই, আম্মা নেই। আমি আছি, আমি থাকব। বাবা মেয়ের কথা শোনার অপেক্ষা করল না মেয়েটি। ডুকরে কেঁদে উঠে চলে গেল। আদি পরীকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, ঠোঁটে ব্যথা আছে আম্মি। পরি কাঁদতে কাঁদতে বলে, দুক্কু, আব্বা দুক্কু। পাপোপা মাম্মা রিই পাপ্পি। আম্মা নাই, নাই নাই। আম্মা কোথায়? আম্মা উঠত না। আদি মেয়েকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় জবাব দেয়, চলে গেছে তোমার আম্মা, মরে গেছে, নেই। পরি এবার গুনগুন করে কাঁদে, আম্মা নাই, আম্মা নাই। বাবার গায়ে সাদা ধবধবে পাঞ্জাবি। ছোট্ট মেয়েটির পরনে সাদা ফ্রক। বাবার হাতের আঙুল ধরে হেঁটে হেঁটে একটি কবরের সামনে। দিনটি জুমাবার। পরি কবরের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, আম্মা কোথায়? আদি তাকালো মেয়ের নিষ্পাপ চেহারাটার দিকে। মেয়ের সামনে বসে আঙুল দিয়ে কবর দেখিয়ে দিয়ে বলে, আম্মা ঘুমম। পরি পিটপিট চোখে চেয়ে রইল কবরের দিকে। আম্মা ঘুমালে ও কিভাবে ঘুম ভাঙাত যেন। পরি ভাবতে লাগল। মনে পড়েছে অনেকক্ষণ পর। আম্মার পেটে সুরসুরি দিত, নয়তো গালে লালা লাগিয়ে দিত, নয়তো গলায় কাছে গিয়ে নাক ঘষত। এখন ও এমন করলে আম্মা উঠে যাবে না। পরি গেল কবরের কাছে, বসল। কবরের মাটিতে হাত বুলিয়ে ডাকল, আম্মমা ঘুমমম। আদি অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। বাচ্চা মেয়েটি আবার ডাকল, আম্মা কোথায়? কোনো আওয়াজ আসল না। আম্মা বলে উঠল না, আমি এখানে মা। মা কি আমায় খুঁজছে? পরি কবরের মাটিতে কান লাগিয়ে দিল। বলল, আম্মমা পরি এক কাননে। আম্মি এক কাননে। আম্মা কোথায়? আম্মা আম্মা পরি দুক্কু। আম্মা। আম্মাকে এত দুঃখের কথা শোনাচ্ছে, আম্মার কোনো সাড়াশব্দ নেই। পরি এবার কেঁদে দিল। নাক কেঁপে কেঁপে উঠল তার কণ্ঠস্বরের সাথে। তার খিদে পেয়েছে, তাই কবরের মাটি হাতে নিয়ে গালে দেওয়ার মতো করে বলল, আম্মা আম্মা। আদি দৌড়ে এল। হাত থেকে মাটি ফেলে দিয়ে বলল, এসব খাই না মা, আমি খাবার এনেছি, খাবে? পরি দুপাশে মাথা নাড়িয়ে কেঁদে কেঁদে না বলল। বলল, আম্মা আমম। আম্মমা খাবে। পরিই খাবে। আদি পাঞ্জাবির হাতায় চোখ মুছল। কিছুক্ষণ পর চোখ দুটো তুলে বলল, আম্মাও খাবে, আমরাও খাব। আব্বার ও তো খিদে পেয়েছে। পরি আদির চোখের পানি মুছে দিয়ে গালের সাথে গাল লাগিয়ে বলল, আব্বা দুক্কু। পরিই দুক্কু। আম্মা কোথায়? আম্মায় খাব্ব। আদি পরীকে বসিয়ে দিল মাটিতে। সাদা ফ্রকটাতে লেগে গেল কবরের আশেপাশের কাদা। আদি খাবারের প্যাকেট খুলে পরীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি খেলে তোমার আম্মাও খাবে। এখন ও কি খাবে না? পরি আদির হাত থেকে খাবারের প্যাকেটটি কেড়ে নিল। কবরের পাশে রেখে হাতে কিছু তুলে নিয়ে অদৃশ্য কিছুর সাথে বকবক করতে করতে বলল, আম্মমা উমম উমম। খা, খা, মোদা মোদা। উমম উমম। আম্মা খাববে না। আম্মা। পররি আমম। আম্মা কোথায় খাববে না। খা, আম্মা খা। আদি অপলক চেয়ে রইল কবরটার দিকে। মেয়ের কাণ্ড দেখতে লাগল। পরি সব খাবার ঢেলে দিল কবরের পাশে। মাথা হেলিয়ে দুলিয়ে বলতে লাগল, আম্মা মোদা মোদা। উম খা। আম্মা পররি আম নাই, আম নাই। আদি ডুকরে কেঁদে উঠল। মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, আছে আম আছে।
বাসায় চলো, খাবে চলো। পরী তার বুক থেকে সরে দাঁড়ালো কিন্তু গেল না। কবরের উপর মাথা দিয়ে আধশোয়া হয়ে বসে বলল, ইন্না আম্মা। আম্মাল আম্মা খাবে না। পররীর আম্মা। পরী তার পাশ থেকে তার পুতুলটি দিয়ে দিল আম্মাকে। বলল, দল আম্মাল। এত তো আম্মাল। আম্মা কোথায়? পরী দুঃখু। আম্মা আতো। আম্মা আতো। দূরে দাঁড়ানো রিক এগিয়ে আসে। পরীকে কোলে নিয়ে আদিকে বলে, আমি বাসায় যেতে পারতাম ওকে নিয়ে আসার জন্য। ওকে এখানে কেন আনলে? আদি চোখ মুছে বলল, ও আসতে চাইছিল। খাচ্ছিল না। বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন। সারাক্ষণ প্রশ্ন করছে আম্মা কোথায়। পরী চোখ কচলে কচলে চেঁচিয়ে কাঁদল, আম্মা আমম। আম্মা দুঃখু। পরী দুঃখু। রিক তাকে যতই নিয়ে যেতে লাগলো পরী তার কোল থেকে নিচে নামার চেষ্টা করল। রিকের কোল থেকে নেমে বৃষ্টি ভেজা কবরের মাটি আঁকড়ে ধরল শক্ত করে হাতের মুঠো দিয়ে। একদলা কাদা চলো আসল হাতের মুঠোয়। পরী কাদা ছুঁয়ে ছুঁয়ে কেঁদে কেঁদে বলল, আম্মা আমম খাব্ব। আম্মা কোথায়? ঈশা কোথায়? ফিপি কোথায়? নাই। পাপোপা আম্মা নাই। আব্বা আম্মাল আম্মা নাই। রিক চোখের জল আড়াল করে কাঁদল। মাথা নিচু করে বসে থাকা ছেলেটি মাথা নিচু করে কাঁদল। মেয়ের আহাজারি সে সইতে পারছে না। কবরে কি করে শুয়ে আছে মেয়েটি? মেয়েটি তো তার মা। মা কি এতটা পাষাণ হয়? ছেলেটির চিৎকার করে বলতে ইচ্ছে করল, এই পুরো জাহানে তুমি একমাত্র মা মিষ্টি, যে সন্তানের ডাক শুনতে পায় না। সন্তানের চোখের জল তোমার হৃদয় স্পর্শ করতে পারে না। তোমার তো হৃদয়ও নেই মিষ্টি। এমন একটা হৃদয়হীন মেয়েকে কি করে আমি ভালোবাসলাম? কি করে আমি এত বড় ভুল করলাম? আমি যে ভালো নেই মিষ্টি। তুমি ভালো থাকতে দাওনি আমায়। তুমি আমার ভালো দেখতে পারো না মিষ্টি। আমি ঘৃণা করি তোমায়। রিক পরীকে কোলে নিয়ে হাঁটা ধরল। পরী হাত বাড়িয়ে কেঁদে কেঁদে চলে যেতে লাগল। আদির দিকে হাত বাড়িয়ে ডাকল, আব্বা আম্মা কোথায়? আম্মাল আম্মা কোথায়? আম্মা পররি আম। আম। আম্মা। আব্বা। আদি তাকিয়ে দেখল মেয়ের যাওয়া। আদি কেঁদে উঠল। আঙুল দিয়ে দেখিয়ে দিল পরীর যাওয়া। বলল, মিষ্টি তুমি তো একেবারে ছেড়ে চলে গেলে। ওই দেখো আমার মেয়েটা ও আমায় ছেড়ে চলে যাচ্ছে। তুমি আমার সন্তানকে ও আমার কাছে দিয়ে গেলে না। আমাকে নিঃস্ব করে চলে গেলে। আমায় একা রেখে চলে গেলে। তুমি আজ নেই আমার কাছে, আজ পরীও নেই। সে অন্যের সন্তান। আমার দোষটা বলো মিষ্টি। কোন দোষের শাস্তি দিলে আমায়? তোমায় রেখে ইন্ডিয়া চলে গিয়েছিলাম বলে। আমি তো নিজের ইচ্ছেই যাইনি মিষ্টি। তুমিই পাঠিয়েছ আমায়। তুমি আমায় এতটাই ভালোবাসো যে আমার রেখে যাওয়া পাঞ্জাবি কেটে টুকরো টুকরো করেছ। আমার সন্তানকে অন্যের কাছে দিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছ। ভালোবাসা কি এমন হয় মিষ্টি? ভালোবাসলে তুমি চিন্তা করতে কি করে আমি থাকবো এখানে এই একলা একা, এইভাবে নিঃস্ব হয়ে। আমি যে ভালো নেই মিষ্টি। আমার কষ্ট হয়। তুমি জানো মিষ্টি, আজ রাতে তো ঘুম যেটুকু হয় সেটুকুও হবে না। আজ ঘুম আসবে না আমার চোখে। কারণ আজ পরী থাকবে না। আজ পরী নেই। আমার বুকে পরী থাকবে না আজ। বুকটা খালি হয়ে গেছে। পুরো রুমটা আজ খা খা করবে পরীর শূন্যতায়। তুমি তো ভালো আছো মিষ্টি, শুধু আমি ভালো নেই। তুমি আরামে ঘুমোচ্ছ, কিন্তু আমার রাত কাটে নির্ঘুম। চোখের পাতায় ঘুম ভর করে না মিষ্টি। মনে হয় এই যেন মিষ্টি এল আমার বুকে মাথা রাখতে। মনে হয় এই যেন পরী চেঁচিয়ে কেঁদে উঠল। তুমি তো নেই, আজ থেকে পরীও নেই। আমি যাচ্ছি মিষ্টি। তোমাকে সঙ্গ দিতে আমি আর আসব না। আমাকে সঙ্গ দিতে যে কেউ আসে না। আইমি আছে। আমি ওর কাছে যাচ্ছি। তোমার কাছে আর আসব না আমি। আর আসব না। আদি পিছু হেঁটে হেঁটে চোখ মুছে অনেক দূর চলে আসে।
তারপর ঘাড় ঘুরিয়ে চলে যায় তার গন্তব্যে। পিছু ফিরে তাকায় না। কেউ যে ডেকে উঠছে না ডক্টর বলে, কেউ ডাকছে না তাকে। তাকে কারো প্রয়োজন নেই। ছোট্ট পরী কাঁদতে থাকে, মুনা আর রিক খাবার হাতে বসে থাকে। পরী খাবার মুখে নেয় না। অন্যদিকে মুখ ফিরিয়ে ডাকে, আম্মা কোথায়? রিক তার মুখের সামনে খাবার এগিয়ে দিয়ে বলে, যদি খাও তাহলে আমার কাছে নিয়ে যাব। পরী শোনে না রিকের কথা। মাটিতে লুটিয়ে পড়ে, চোখ বন্ধ করে শুয়ে পড়ে, বিড়বিড় করে বলে, আম্মা ঘুমমম। পরর রিও ঘুম ঘুমম। পরী বিড়বিড় করে বলে, আম্মা কোথায়? আম্মাল আম্মা কোথায়? বিড়বিড় করা অবস্থায় ঘুমিয়ে পড়ে পড়ি। রিক ডাকে, মুনা ডাকে। পরী উঠে না মেঝে থেকে। চোখ দুটো বন্ধ। ঘুমিয়ে পড়েছে না খেয়ে। হঠাৎ রিকের মনে হলো পরী বলছে, আম্মা ঘুম। পরর রিও ঘুম। আম্মা ঘুমম, পরীও ঘুমমম। রিক কেঁদে উঠে ডাকল, মা উঠো। মা। পরী মা। উঠো। পরী উঠল না। তার নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল না। মুনা ফুপিয়ে উঠে আওয়াজ করে কেঁদে দিল। পুরো হাতের মুঠোয় আছে কবরের মাটি। পুরো মুখে দাগ চোখের জলের। রিক দৌড়ে এসে পরীকে এভাবে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠল। পরীর কাছে বসে কোলে নিয়ে নিল সেই নিথর তুলতুলে শরীর। মুখে হাত দিয়ে ডাকল, মা এভাবে কেউ ঘুমোয়? উঠো মা। পরী মা। পরী। এই মা। উঠো না। এই পরী। এই মা। রি ডাকছে তো। পরী উঠে না। রি বলে ডেকে উঠে না। পাপোপা বলে ডেকে উঠে না। মাম্মা বলে ডেকে উঠে না। আব্বা বলে ডাকে না। বিড়বিড় করে ও আর বলে না। আম্মা কোথায়? আম্মাল আম্মা কোথায়? দুঃস্বপ্নে ঘুম ভাঙায় ছেলেটি তার পাশে হাতরে খুঁজে পায় না তার বাচ্চা পুতুলটিকে। ডুকরে কেঁদে উঠে বলে, তোমার মা চলে গেছে, তুমি যেতে পারো না। আমার মা। পরী মা উঠো। আসো আমার কাছে। কোথায় তুমি? এই মা। কোথায় মা? কোথায় পরী? পরী হো। আদি বিছানা থেকে ধরফরিয়ে নামে। পা কাঁপতে থাকে অনবরত। পুরো শরীর টলতে থাকে। খালি পায়ে সে কাঁপা কাঁপা শরীর নিয়ে এগোতেই চোখ যায় ঘরের এক কোনায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটির কোলে একটি ছোট্ট বাচ্চা। মেয়েটি নীরবে সমান তালে চুমু কেটে যাচ্ছে ছোট্ট মেয়েটির পুরো গালে। বাচ্চা মেয়েটি ঘুমন্ত। ঘুমন্ত বাচ্চা মেয়েটির গালে ইচ্ছেমতো আদর দিতেই দিতেই হঠাৎ মেয়েটি ভয় চুপসে যায় আদিকে দেখে। দুপাশে মাথা নাড়ায় অবিরত। কাঁদে এলোমেলো। আদি এগোয় মেয়েটির দিকে। ছোট্ট বাচ্চা মেয়েটি ততক্ষণে ও ঘুম। মেয়েটি বুকে চেপে ধরে পরীকে। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে কি যেন বুঝাতে চাই। আদি তার সামনাসামনি যেতে না যেতেই ধপ করে বসে পড়ে মেয়েটির সামনাসামনি। মেঝেতে বসে হাতের ভর দিয়ে রাখে মেঝের উপর। তারপর তাকায় ঘুমন্ত বাচ্চা মেয়েটির মুখের দিকে। চুমু দেয় লাল টকটকে গালটায়। চোখ তুলে তাকায় তারপর পরীকে কোলে নেওয়া মেয়েটির দিকে। চেয়ে থাকে নির্নিমেষ। যেন কত বছর না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। যেন কতকাল খুব দূরে ছিল। ছোঁয়ার বাইরে ছিল। আদি কাঁপা কাঁপা হাতে মেয়েটিকে ছুতে না ছুতেই পরী কেঁদে উঠে। চেঁচিয়ে কেঁদে উঠে বলে, আম্মা কোথায়? নাই। মেয়েটি কেঁদে উঠে পরীর এমন কথা শুনে। কাঁপা কাঁপা কণ্ঠে আদুরে গলাস বলে, এই তো আম্মা। এই তো পরীর আম্মা। আমার মা কি চিনতে পারছে না তার আম্মাকে? তার বাবার মতো। পরী চোখ কচলে কচলে উঠে পড়ে। টুপ করে চুমু খায় মেয়েটির গালে। দৌড়ে চলে যায় বিছানায়। পুতুল জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিড়বিড় করে বলে, ঈশা নাই। ফিপি নাই। আম্মা নাই। নাই নাই। আব্বা মাব্বে। মেয়েটি জোরে আওয়াজ করে কেঁদে দেয় পরী চলে যাওয়ায়। ছেলেটি তাকিয়ে থাকে তার কান্নামাখা মুখটার দিকে। চেয়ে থাকে অপলক। পলক পড়ে না। সেও আর নড়ে না চড়ে না।
যখন বোধগম্য হয় ব্যাপারটি সে উঠে যেতে নেয়। তার চোয়াল শক্ত হয়। উঠে যেতে না যেতেই মেয়েটিও দাঁড়িয়ে পড়ে। ছেলেটিকে তার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটির গলা। পা দুটো আলগা হয়ে হাওয়ায় ভাসে। শাড়ির আঁচল লুটোপুটি খায় মাটিতে। আদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি তার ভার দিয়ে ঝুলিয়ে থাকে, ছেলেটির গলা ধরে। চোখের নোনাজলে ভেসে যায় ছেলেটির পাঞ্জাবির কলার। কাঁধ। মেয়েটি তার ঠোঁট দুটো চেপে ধরে ছেলেটির গলার একপাশে। ডাকে, ডক্টর। ছেলেটি যেন বহু বছর পর ডাকটি শুনল। মেয়েটির পিঠের দিকে দুহাত দিয়ে ছুঁয়ে দেখল, যাহে কি করে মিষ্টি হয়। মিষ্টিকে সে ছুঁতে পারছে। মিষ্টি কি আছে? মিষ্টি কথা বলছে। কি করে? মেয়েটির হিচকি উঠে যায়। গলা থেকে হাত ছাড়িয়ে সে এবার ছেলেটির বুকে গিয়ে পড়ে। বুক আঁকড়ে ধরে। মাথা রেখে আজ শেষ কান্নায় ভাসতে ভাসতে বলে, আমি বুঝে গিয়েছি সন্তান মা না ডাকলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা হয়। আপনি আর শাস্তি দেবেন না আমায়। পরীকে মা ডাকতে বলুন। আপনি মিষ্টি বলে ডাকুন। ডক্টর, আমার কষ্ট হচ্ছে। আমি কখনো আপনাকে ছেড়ে, পরীকে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবব না। আপনাকে বিয়ে করে নিতে বলবো না। দূরে যেতে বলবো না। এবার আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিন ডক্টর। আমি আর নিতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। আপনি ফিরে আসুন আমার কাছে, পরীকে ফিরিয়ে দিন। আমার দুজনকেই চাই। পরীকে চাই। পরীর আব্বাকে চাই। আসবেন তো ডক্টর? এই ডক্টর। আদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা পরী চোখ খুলে একবার ছেলে আর মেয়েটিকে দেখে। আরেকবার চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, আম্মা নাই, ঈশা নাই, আব্বা মাপবে। খাঁচার ভেতর থাকা মিনি ডানা ঝাপটে ডাকে, আদি, মিষ্টি। আদি, মিষ্টি। আদি বর, মিষ্টি বউ। আদি বর, মিষ্টি বউ। মেয়েটি ছেলেটির বুক ভাসিয়ে দেয় কান্নাজলে। চোখের জল লেপটে যায় বুকে। ছেলেটি ঠাই দাঁড়িয়ে থাকে। মেয়েটি চোখ তুলে তার দিকে তাকায় বহুক্ষণ পর। ছেলেটিও তাকায়। কপালে তার ভাঁজ পড়া। চিন্তিত বিমর্ষ মুখ। কিছুক্ষণ আগের দেখা স্বপ্নটি তার মানে দুঃস্বপ্ন। মিষ্টি তার মানে আছে। মিষ্টি তার চোখের সামনেই আছে। মেয়েটি কান্না করে যাচ্ছে। আদি তার ভেজা চোখ, ভেজা গালটার দিকে চেয়ে রইল। ঝুঁকে পড়ে চুমু খেল মেয়েটির ঠোঁটের উপর। মেয়েটির কপালে, গালে। দুহাতের আলিঙ্গনে শক্ত করে জড়িয়ে নিয়ে অভিমানী সুরে বলে, মিষ্টি। মেয়েটি বহুদিন পর ডাকটি শুনে আরও জোরে কেঁদে দেয়। অবশ্য ডক্টর অনেকবার এই ডাকটি মুখে নিয়েছে, কিন্তু ভালোবেসে ডাকেনি। রাগ নিয়ে ডেকেছে, অভিমান নিয়ে ডেকেছে, ঘৃণা নিয়ে ডেকেছে। আদি চেপে ধরে মিষ্টিকে। মিষ্টি তখন কান্নার তালে তালে মৃদুমধুর হাসছে। বিছানার উপর এক চোখ খোলা রেখে আরেক চোখ বন্ধ করে রাখা পরী দেখল তাদেরকে। এক চোখ বন্ধ করে বলল, মিন্নি ভোবব, আব্বা পাপ্পি মিততি। মিনি পরীর মিনমিন করে বলা কথা শুনে ডানা ঝাপটে ডাকল, পররি ও আকাব। ও আকাব। আদি ঘাড় ঘুরিয়ে তাকানোর সাথে সাথে চুপটি মেরে গেল মিনি। পায়ের ঠোকর দিয়ে দিয়ে মাথা নিচু করে ফেলল। আদি দেখল বিছানার উপর শোয়া মেয়েটি ঘুম। তার কানে বেজে উঠল, আম্মা ঘুম। পরীও ঘুম। আম্মা ঘুম। পরীও ঘুম। আদি ফুপিয়ে উঠল। ছেড়ে দিল তার বুকের সাথে লেপ্টে থাকা মেয়েটিকে। মেয়েটি অবাক হয়ে তাকালো আদির দিকে। হু হু করে কেঁদে দিয়ে বলল, সরি বলেছি ডক্টর। আর কিভাবে বললে আপনি শুনবেন? আদি দৌড়ে যায় বিছানায়। বিছানায় শোয়া মেয়েটিকে কোলে তুলে নেয়। আদর দিতে দিতে সে বসে বিছানায়। ছোট্ট বাচ্চা মেয়েটির গালে তার গাল লাগিয়ে ডাকে, পরিহ। উঠো। ওই দেখো তোমার আম্মা। পরি ঘুমিও না। উঠো মা। দুষ্টু পরি তো চোখ বন্ধ করে রেখেছে। আদি বলার সাথে সাথে সে পিটপিট করে চোখ খুলল।
আদির গালে গাল ঠেসে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। হাত ঘুরিয়ে বলে, আম্মা নাই। আদির গালে চুমু খেয়ে বলে, আম্মা পাপ্পি নাই। আদির বুকে গুজে গিয়ে বলে, আম্মা নাই। পররই এত তো। আম্মা নাই। আদি তাকে বুকে চেপে ধরে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি তাদের সামনে এসে বসে। না কাঁদলে ও গাল হয়ে আছে ভিজে। চোখ দুটো ফুলেছে মারাত্মকভাবে। মেয়েটি ফুপিয়ে উঠে হাত বাড়ায় বাচ্চাটির দিকে। বলে, আমার কোলে আসো। পরি গুজে যায় আদির বুকে। মুখ একবার লুকায় আরেকবার মেয়েটির দিকে তাকায়। ঠোঁট ফুলিয়ে হাত দেখিয়ে বলল, আব্বা মাপবে। পরিই মাপব। মেয়েটি কেঁদে উঠে। বিছানার চাদর কুটতে কুটতে তাকায় ছেলেটির দিকে। ছেলেটি তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির রূপ দেখতে তার ভালো লাগছে। সে চেয়েছে খুব করে মেয়েটি কাঁদুক। মা ডাক না শোনার যন্ত্রণা অনুভব করুক। প্রিয়জন ছাড়া একা থাকাটা কতটা কষ্টের তা একটু বুঝুক। প্রিয়জন দূরে ঠেলে দিলে কতটা কষ্ট হয় তা বুঝুক। আজ নিজেকে সার্থক মনে হলে ও বেশ কিছুদিন ধরে দেখা আজেবাজে স্বপ্নগুলো তার মনের শান্তি কেড়ে নিয়েছে। আজও কি ভয়ানক একটা স্বপ্ন ছিল। মিষ্টির কবর। মিষ্টি নেই। পরিও নেই। কেউ নেই আদির পৃথিবীতে। আদি একা। নিঃসঙ্গ। ভাবতেই আদির চোখ লাল হয়ে এল, নাক কেঁপে কেঁপে উঠল। গলার কাছে এসে কান্নারা আটকে রইল। মেয়েটি তা খেয়াল করল। তার কপাল ঠেকাল আদির কপালে। বলল, আমি বাঁচতে চাই ডক্টর। আপনার সাথে। পরীর সাথে। আমাদের ছোট্ট একটি সংসার হবে। আমি মিষ্টি হয়ে থেকে যাব আপনার জীবনে। কথা দিচ্ছি তো। আর যাব না। যাওয়ার কথা বলবো না। আদির চোখের কোটরে জমে থাকা জলগুলো গড়িয়ে পড়ে এবার বাধাহীন। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, মিষ্টি তুমি জানো তুমি আর পরি ছাড়া আমি কতটা একা, কতটা অসহায় আমি। জানো না মিষ্টি। তুমি অনুভব করতে পারো না আমার কষ্ট। বুঝতে পারো না তুমি। তুমি আমাকে নয় আমার সন্তানকে এতিম করে যাওয়ার লড়াইয়ে নেমেছিলে। তোমার কি বুক কাঁপেনি মিষ্টি? কাঁপেনি? আমি বাজে স্বপ্ন দেখছি কিছুদিন ধরে। দেখছি তুমি নেই মিষ্টি। আমার কাছে নেই, পরীর কাছে নেই। পরী কাঁদছে তোমার জন্য। তোমার কবর। আর সেই কবরের উপর কান দিয়ে পরী তোমায় শোনার চেষ্টা করছে। আমি সহ্য করতে পারছি না এসব। মিষ্টি আমি একটু শান্তি চাই। একটু ভালো থাকতে চাই। তুমি কেড়ে নিও না আমার এই শান্তিটুকু। নিও না। তুমি জানো। পরী বলছে ও তোমার কাছে চলে যাবে। আমার কাছে চলে যাবে। তোমরা মা মেয়ে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা কেন ভাবো মিষ্টি? তোমরা একবার ভাবো না আমি কি করে থাকবো এখানে? এখানে আমার কেউ নেই। থেকেও নেই। পরী দেখে আব্বার চোখে জল। সে দাঁড়িয়ে পড়ে। চোখ কচলে কচলে বলে, আম্মা আব্বা দুক্কু। আম্মা মাব্ব। মেয়েটি ছেলেটির চোখে জল দেখে হাসে। পরী রেগে যায়। চেঁচিয়ে ডাকে, ঈশা। মেয়েটি যেন ভয় পেল। বুকে থুথু ছিটিয়ে বলল, ভয় পেয়েছি আম্মা। সেদিন বৃষ্টি জলে ভিজে ভিজে ঈশা চলে গিয়েছিল হসপিটালে। চেক আপ করানোর কথা ছিল। এতগুলো দিন সে আইমির সাথে ছিল। তার অমন সময়ে মনে হয়েছিল আইমি একমাত্র সব সমস্যার সমাধান। ডক্টরকে একমাত্র আইমি আগলে রাখতে পারবে তার অনুপস্থিতিতে। আইমি ও ডক্টরকে চায়। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে আইমি সত্যিটা জানিয়ে দেয় আদিকে। আদি কিন্তু তার আগেই সত্যিটা জেনে গিয়েছে। আদি সেদিন অবাক হয়ে মিষ্টির যাওয়া দেখল। একটা মানুষ কতটা নির্দয়, কতটা পাষাণ হলে চলে যাওয়ার কথা ভাবতে পারে স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে। আদি পরীকে আইমির কাছে দিয়ে গিয়েছিল মিষ্টির পিছু পিছু। কিছু দূর যেতে না যেতেই পরী হাত বাড়িয়ে ডেকেছিল, আম্মায়। আব্বায়। আম্মা আব্বা আয়। আদির চোখের জল সেদিন বাদ মানেনি। বলেছিল, তোমার কি একটু এই ছোট্ট বাচ্চাটার প্রতি মায়া হয় না মিষ্টি?
কি করে চলে যাওয়ার কথা ভাবতে পারো? আদির মনে হলো রিপোর্টে গুটি গুটি অক্ষরে লেখা ফুসফুসের ক্যান্সার শব্দটা মিথ্যে হয়ে যা। একজন মা ফিরে আসুক তার বাচ্চার কাছে, মিষ্টি ফিরে আসুক তার ডক্টরের কাছে। আদি গিয়েছিল মিষ্টির পিছু পিছু। হসপিটালে পৌঁছাতে না পৌঁছাতে সেই দূরে দাঁড়িয়ে দেখে হসপিটালের করিডোরে বসে অবিরত কান্না করা মেয়েটিকে। আদি যদি না দেখত সেই দৃশ্য, আদির ভুল কি ভাঙত কখনো? মিষ্টি সেদিন কেঁদেছে। তার কান্নার আওয়াজে পুরো হসপিটালের নার্স ছুটে এল। কিছুদিন ধরে অনুপস্থিত ডক্টর আদি চৌধুরীকে সেই দৃশ্য মনপ্রাণ ভরে দেখায় সবাই চকিতে তাকাল। আদি চৌধুরীও কেন কাঁদছে? মিষ্টি খেয়ালও করে না তার আশেপাশে এতগুলো মানুষ ভিড় জমিয়েছে। আদির ইশারায় ভিড় হালকা হয়। মিষ্টি চোখ তুলে তাকাতেই সে মুখোমুখি হয় ডক্টরের। ডক্টরকে অসহায় চোখে তাকাতে দেখে সে কণ্ঠে মিনতি মিশিয়ে বলে, আমায় ক্ষমা করুন ডক্টর। ডক্টর ততক্ষণে ও তার জায়গায় দাঁড়িয়ে কষে চর বসায় মিষ্টির গালে। মিষ্টি টাল সামলাতো না পেরে পড়ে যায়। অবিশ্বাস্য চোখ দুটো বেয়ে গড়গড় করে জল গড়ায়। ডক্টর তার গায়ে হাত তুলেছে। এমন সময় কান্নায় ভেঙে পড়ে সে, কিন্তু উঠে দাঁড়াতে পারে না। আদি বলল, আমার কোনো কষ্ট নেই মিষ্টি, শুধু একটাই আফসোস তোমার এমন দুঃসময়ে আমি তোমার ভরসাস্থল হতে পারিনি। আজ আইমি তোমার আপন হয়ে গেল আর আমি পর। দিনের পর দিন যে আইমি তোমার কাছ থেকে আমাকে দূরে করে রেখেছে আজ সেই আইমির মুখ দিয়ে আমাকে শুনতে হচ্ছে। আদি মিষ্টির প্রপার ট্রিটমেন্টের দরকার। আজ আইমি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট এন্ড কতটা ফেইথফুল তুমি তা বুঝিয়ে দিলে মিষ্টি। আমি তো কেউ না, তুমি কোনোকালেই আমাকে কিচ্ছু মনে করনি। আমি কেউ ছিলাম না, কেউ নেই, হয়তো কেউ থাকবো না। তুমি তো চলে যাবে ছেড়ে। মিষ্টি কাঁদল, উঠে বসার চেষ্টা করল, পারল না। আদি যখন দেখল মিষ্টি উঠতে পারছে না, সে এগিয়ে যায়। মিষ্টিকে ধরার সাথে সাথে মিষ্টি ঢলে পড়ে তার বুকে, কাঁদতে কাঁদতে বলে, ডক্টর আমি বাঁচতে চাই, পরীর জন্য বাঁচতে চাই। আপনার জন্য বাঁচতে, পরী ছাড়া আমি কিছুই ভাবতে পারি না ডক্টর। আমি কিভাবে থাকবো আমার মেয়েকে ছাড়া? তার নরম হাতের স্পর্শ না পেলে আমি ভালো থাকি না ডক্টর। তার মুখে আম্মা ডাক না শুনলে আমি এলোমেলো হয়ে যায় ডক্টর। আমি পাগল হয়ে যায়। আমি এই কয়দিনে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি তার ডাক না শোনায়। কিন্তু আমাকে তো দূরে দূরে থাকতে হবে। মায়া বাড়িয়ে নিজেকে আর কষ্ট দিতে পারবো না আমি। কিন্তু আমি পরীর কি হবে ডক্টর? আমার পরী, আমার পরী তো আম্মাকে খুঁজবে, সে কাঁদবে আমার জন্য। আমার মরতে ইচ্ছে হচ্ছে না ডক্টর। আমি মরতে চাই না, কিন্তু আমাকে মরতে হবে। ওই রিপোর্ট। মিষ্টি অন্য কিছু বলার আগেই ঢলে পড়ে কান্নায়, ঢলে পড়ে আদির কোলে, চোখবন্ধ হয়ে আসে। গাল বেয়ে আচমকা গড়িয়ে পড়ে রক্ত। আদি সেদিন চিৎকার করে কেঁদেছিল। যদি অজ্ঞান হয়ে পড়া মেয়েটি একটিবার দেখত ছেলেটির সেই কান্না তাহলে বুঝতে পারত ছেলেটি তাকে ঠিক কতটা ভালোবাসে, কতটা নিঃস্ব ছেলেটি মেয়েটিকে ছাড়া। সে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠে। মিষ্টি নেই তার পৃথিবীতে, চারপাশ অন্ধকার। বৃষ্টি নেমেছে কিন্তু আদির মিষ্টি নেই পৃথিবীতে। বৃষ্টি এসেছে ঠিক কিন্তু মন কেমনের বৃষ্টি নয়। আদির অনুভব হচ্ছে না কোনো কিছুই। হালকা হয়ে গেছে সব অনুভবতা। ছোট্ট পরী হাত নেড়ে নেড়ে তাতা বলে চলে যায় আদিকে ছেড়ে, তার মায়ের মতো। এসব ভাবতে ভাবতে আদি থেকে থেকে কেঁপে উঠে। শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখে মিষ্টিকে। আদির কাছ থেকে নিয়ে যাওয়া হয় মিষ্টিকে কোনোমতে। আদির ছোট্ট বাচ্চাদের মতো করে কাঁদে। নিজের অর্জিত বিদ্যা আজ কোনো কাজেই আসছে না। নিজের উপর নিজের রাগ লাগছে। মিষ্টির জন্য সে কিছুই করতে পারল না। তার আর মিষ্টির একটি ছোট্ট সংসার কি কখনো সাজানো হবে না? আদি ভেঙে পড়ল কান্নায়।
তার কান্না দেখে পুরো হসপিটালের ডক্টর নার্স ছুটে এল। কেবিনের বেডে শুয়ে থাকা মেয়েটির চেয়ারে বসে সে নীরবে কান্না করে ফুপিয়ে ফুপিয়ে। ডক্টর মেহতাব অবাক হয়ে জানতে চাই, ও তোমার স্ত্রী আদি? তার মানে আমি ওর বাচ্চার অপারেশনের রিপোর্ট দেখে ঠিকই ধরেছি। কিন্তু ঈশা তো। আদি দাঁড়িয়ে পড়ে বলে, স্যার ওকে বাঁচান প্লিজ। ছোট্ট পুতুলের মতো একটি বাচ্চা আছে তার। আম্মা আম্মা ডাকতে থাকে সারাদিন। ওই ছোট্ট মেয়েটি এভাবে এতিম হয়ে যাবে। আমি সহ্য করতে পারবো না তার আর্তনাদ। পৃথিবীর এই কঠিন নিয়মগুলো কেন তৈরি? যখন আমি ছিলাম না মিষ্টির পাশে, সে লড়াই করেছে সবার সাথে। আগলে রেখেছে মেয়েকে। আর এখন যখন আমি আছি তার পাশে, সে থাকতে পারছে না। চলে যাওয়ার জন্য তারা লাগিয়েছে। ওই ছোট্ট পরীর আম্মাকে ছাড়া ঠিকই দিন কাটবে, কিন্তু দুর্বিষহ কাটবে। ওর কষ্ট হবে। ও হাঁটতে চলতে ঘুমাতে আমমার বুক খোঁজে। আমমার ছোঁয়া পেতে চাই। একটা অবুঝ বাচ্চা কি করে এই নিষ্ঠুর পৃথিবীর কঠিন নিয়ম মানবে? কি করে তার আম্মাকে ছাড়া পথ চলতে শিখবে? ডক্টর মেহতাবের দুচোখ ছলছল করে উঠে। আদির কাঁধে হাত দিয়ে খানিকক্ষণের জন্য হলেও আশ্বাস দেয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আদি। তুমি চাইলে আবার সিটি স্ক্যান করে দেখতে পারো। চলে যাওয়ার আগে তোমার হাতে না হয় একটু সেবা পাক। তোমারই তো স্ত্রী। আদি কান্নায় ভেঙে পড়ে। ডক্টর মেহতাব চলে গেল সান্ত্বনা দিয়ে। আদি তার চোখের জল লেপটে দেয় মিষ্টির পুরো গালে। কান্নাজলে ভাসতে ভাসতে বলে, আমার জন্য না হলে ও পরীর জন্য তুমি থেকে যেতে পারতে মিষ্টি। আমি নয়, এখন কষ্ট আমার মেয়েও পাচ্ছে। তার মায়ের অভাব হবে না। আমি তুমি না থাকলে ওর আদর ভালোবাসার অভাব হবে না। কিন্তু দিন শেষে পরীর তার আম্মা আব্বাকে ঠিকই মনে পড়বে। এক ফোঁটা জল হলে ও গড়াবে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে কেঁদে কেঁদে একটিবার হলে ও ডাকবে, আম্মায়, আব্বায়। তাকে বুকে রেখে ঘুমানোর সব অধিকার আমি হারিয়েছি মিষ্টি। আইনের দৃষ্টিতে আমি তার বাবা নই। সে আমার মেয়ে নই। খান বাড়ির সবার হয়তো আমার প্রতি মায়া কাজ করছে, তাই কিছু মুহূর্তের জন্য পরীকে আমার কাছে দিয়েছে। কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি তো একেবারেই নিঃস্ব মিষ্টি। তুমি আরামে ঘুমোবে আর আমি এখানে। আমাকে ও নিয়ে যাও মিষ্টি। আমি দেখতে পারবো না তোমাকে মাটির নিচে চলে যেতে, না দেখতে পারবো পরীর নীরব আর্তনাদ। আমি সইতে পারবো না মিষ্টি। আমি পাগল হয়ে যাব। এই পাগলা ডক্টরকে সামলানোর জন্য ও তখন কোনো মিষ্টি এগিয়ে আসবে না। কোনো মিষ্টিই যে নেই আর। তুমি ছাড়া এই ডক্টরকে কে বুঝবে মিষ্টি? কেন চলে যাওয়ার জন্য এত তাড়া তোমার? ডক্টর মেহতাব চেক আপ করিয়ে আদির সামনে বসে রিপোর্ট হাতে নিয়ে বসে বলে, আদি দেখেছ মিষ্টির মুখ দিয়ে বের হয়ে আসা রক্ত? আদি তার ক্লান্ত অবসন্ন শরীরে মাথা দুলায়। ধরা কণ্ঠে বলল, হ্যাঁ। মেহতাব বলেন, রক্তবমি আর কফে রক্ত আসা একেবারেই আলাদা ব্যাপার। অনেকে এই দুটো ব্যাপারকে এক ভেবে থাকেন। কফে রক্ত আসার ক্ষেত্রে মূলত আঠালো কফ ও তাতে রক্তের ছিটাকেই বোঝায়। কখনো এই রক্তের পরিমাণ বেশি হয়ে যায়। রক্তবমির ক্ষেত্রে সমস্যা পাকস্থলিতে হয়। কখনো এই রক্ত কালো হতে পারে, কখনো স্বাভাবিক রঙের হতে পারে। সাধারণত হজমের সমস্যা এবং পাকস্থলীর নানা সমস্যার কারণেই এমনটা হয়ে থাকে। আমরাই বিষয়গুলোকে জটিল বানিয়ে ফেলি আদি। মেডিকেল সায়েন্স বলছে তোমার ওয়াইফের ব্রঙ্কাইটিস হয়েছে। ব্রঙ্কাইটিস হল শ্বাসনালীর প্রদাহ। এটি বেশিরভাগ ক্ষেত্রে সহজেই সেরে যায়। তবে চিকিৎসকের কাছে যাওয়া খুবই প্রয়োজন। আর অন্যদিকে ব্রঙ্কিয়েক্টেসিস, এই অসুখে শ্বাসনালীর স্থায়ী ক্ষতি হয়। এক্ষেত্রে শ্বাসনালীর মধ্যে বারবার সংক্রমণ হয়। সে কারণে রোগীকে প্রায় সারাজীবনই কষ্টে ভুগতে হয়। তবে সঠিক চিকিৎসা না হলে ফুসফুসের ক্যান্সারে পরিণত হয়, যার পরিণতি মৃত্যু। নারীদের ক্ষেত্রে ইউটেরাসের ভিতরের আবরণ মাঝে মাঝে ফুসফুসে চলে আসে।
ফলে প্রতিবার স্বাভাবিক রক্তক্ষরণের সময় হলে সেখান থেকে রক্তপাত হয়, যা কফের সঙ্গে বেরিয়ে আসে। এর কারণে মাঝে মাঝে মেরুদেশে ব্যথা হয়, হাড়ে হাড়ে ব্যথা অনুভব হয়, যাকে আমরা নরমালি পিঠ ব্যথা নামে চিনি। আজকের রিপোর্ট বলছে অন্য কথা। তুমি দেখতে পারো আদি মিষ্টির রোগটি ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সারে ঝুঁকি আছে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়। কিন্তু আগের রিপোর্টে ডিরেক্ট লেখা ফুসফুসের ক্যান্সার। কি করে সম্ভব? কে করল এই কাজ? এই হসপিটালেই তো মিষ্টির চেক আপ করানো হয়েছে। আজও তুমি আমি নিজ হাতে করেছি। এই সামান্য রোগটাকে আমরা জটিল বানিয়ে ফেলেছি। মিষ্টিকে যে ঔষধগুলো প্রেসক্রাইবও করা হয়েছে তাতে ওর মারাত্মক ক্ষতি হতে পারে। রক্তপ্রা বন্ধ না হয়ে আরও বেশি পড়তে পারে। এত বড় ভুল এমন নামকরা হসপিটালের রিপোর্টে কি করে? ব্রঙ্কাইটিসের চিকিৎসা না হলে ব্রঙ্কিয়েক্টেসিস পরিণত হবে, আর ব্রঙ্কিয়েক্টেসিসের চিকিৎসা না হলে ফুসফুসের ক্যান্সার। অনেক দূর। মিষ্টি এখন একজন পুরোপুরি সুস্থ মানুষ। ট্রিটমেন্ট হলে ও সুস্থ হয়ে উঠবে। আদি তাকিয়ে থাকে নির্নিমেষ ডক্টর মেহতাবের দিকে। পা দিয়ে ঠেলে ফেলে দেয় চেয়ার। উগ্র রোষে ফেটে পড়ে সে। চেক আপ রুমে গিয়ে সবার উপর চিৎকার চেঁচামেচি করে, জিনিস ভাঙচুর করে। সব নার্স আর ডক্টর ভয়ে জড়সড় হয়ে যায়। আদি ক্ষোভ নিয়ে পুরো হসপিটালের বিরুদ্ধে মামলা করে দেয়। ভেতরে ভেতরে আর কত অনাচার চলে এই হসপিটালে কে জানে। কে করেছে রিপোর্টে গোলমাল, তা জানা গেল না। পুলিশ তদন্ত শুরু করল। পৃথিবী রঙিন হয়ে উঠল আবার আদির। সে স্বপ্ন দেখল আবার মিষ্টিকে নিয়ে, পরীকে নিয়ে। তার একটি ছোট্ট সংসার হবে। কিন্তু তার রাগ কমল না। সে ছুটে যায় মেয়েটির কাছে। এলোমেলো ভাবে কেঁদে দেয় মেয়েটির ঘুমন্ত চেহারাটি দেখে। সেই দেখা দেখে আর যায়নি মেয়েটির সামনে। কথাও বলেনি। অভিমান, রাগ সব গিয়ে পড়ে মেয়েটির উপর। মেয়েটি যদি একটিবার তার অসুস্থতার কথা আদিকে জানাতো তাহলে আজ এই অবস্থা হতো না। এবার শাস্তি সে মিষ্টিকে দেবে। প্রিয়জন মুখ ফিরিয়ে থাকলে, দূরে চলে গেলে, হারিয়ে গেলে, সন্তান মা না ডাকলে, সন্তান দূরে চলে গেলে কতটা কষ্ট হয় এবার সে বোঝাবে মেয়েটিকে হারে হারে। মেয়েটি কষ্ট পাক, কষ্ট পেয়ে পেয়ে মরে যাক, কিন্তু আদির সামনে থাকুক। চারদিকে চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। সেই রাতের আলো আধারিতে ছাদের এক কোণায় দাঁড়িয়ে জ্যোৎস্না বিলাস করছে মেয়েটি। পরনে হালকা গোলাপি শাড়িটির আঁচল অবিন্যস্ত। মাথার চুলগুলো খোলা হাওয়ায় মৃদুমধুর উড়ছে। পেছনে ঘাড়ের কাছে উত্তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে মেয়েটি চট করে ঘাড় ঘুরিয়ে তাকাল। বকুল ফুল হাতে দাঁড়ানো ছেলেটিকে দেখেই ঠোঁট এলিয়ে হাসল সে। গলা জড়িয়ে ধরল ছেলেটির। নাকের ডগায় টুপ করে চুমু খেয়ে নিয়ে ডাকল, মিষ্টির ডক্টর, আমি পেরেছি আপনার অভিমান গলাতে। হুমম। ছেলেটি তার কথা শুনে বিনিময়ে হাসল। ফিরিয়ে দিল মিষ্টির নাকের ডগায় তার ঠোঁটের স্পর্শ। রাতের আলোয় চেয়ে রইল মায়াবী মুখটার দিকে। মুখ আরেকটু নিচে নামিয়ে আনতেই মেয়েটি তাকে ছেড়ে দিল চট করে। তাকে পিছু করে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, আপনি বড্ড বেসামাল ডক্টর। একদম ভালো না। ছেলেটি হেসে মাথা চুলকাল। একে একে গেথে দিল সব বকুল ফুল মেয়েটির চুলে। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইল। ছেলেটি গুজে দিল সব বকুল ফুল। কতগুলো ঝরে পড়ল নিচে, কতগুলো লেপ্টে রইল চুলে। ছেলেটি শুকল সেই চুলে লেপ্টে থাকা বকুল ফুলের গন্ধ। মেয়েটির কানের পাশে ঠোঁট ছুঁয়ে আলতো করে জড়িয়ে ধরল পেছনে থেকে। মেয়েটির কাঁধে তার চিবুক রাখল। নাকটা ঘষে দিয়ে গাইল, বেসামাল হয়েছি আজ বেসামাল। তুই তাকালি এমন করে। আলিয়া চৌধুরীর অনুরোধে যেতে হয় চৌধুরী বাড়ি। আদিকে অনেক কাহিনী নিয়ে যেতে হয়েছে। সে নাছোড়বান্দা যাবে না মানে যাবে না। কিন্তু যখন ঈশা যাবে বলে জেদ ধরল অবশেষে তাকে রাজি হতেই হল। পরি তো বেজায় খুশি। আদি তার কণ্ঠস্বর শুনে হেঁটে গেল বারান্দায়।
পরি বিজ্ঞদের মতো হেঁটে ফোনে কথা বলছে। ফোনটা ঠোঁটের কিছুটা আগে। বলার সময় ফোনটা মুখের উপর আনছে। আবার শোনার সময় কানের পাশে। ফোনটা ধরা দুই হাতে। লাউডস্পিকার হওয়ার কারণে আদি শুনতে পাচ্ছে কাদের সাথে কথা বলছে পরি। পরি একনাগারে প্রশ্ন করছে রিককে। পাপোপা রি কোথায়? মাম্মা কোথায়? বউ কোথায়? দাদ্দা কোথায়? রি নাই, মাম্মা নাই, বউ নাই, দাদ্দা নাই। খান বাড়িতে সবাই খাবার টেবিলে বসা। তারা হেসে লুটোপুটি খাচ্ছে একে অপরের উপর পরীর অনবরত প্রশ্ন শুনে। যখন তাদের হাসির শব্দ কানে এল পরীর, তার ঠোঁট বাঁকা হল, নাক কেঁপে কেঁপে উঠল। দুঃখী দুঃখী নিয়ে ভাব হাত উপরে তুলে বলল, পাপোপা মাববো। দুক্কু। রিক আরেক দফা হাসল। পরীর পেছনে দাঁড়ানো আদিও হাসল। রিক বলল, সবাই আছে। মা সবাইকে কেন খুঁজছে? পরী কিছু একটা ভাবল। তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো আদির দিকে। আদি শিখিয়ে দিল। বিয়ে। পরী আদির মুখে মুখে বলল, বিয়ে। রিক প্রশ্ন করল, কার বিয়ে মা? আদি শিখিয়ে দিল, আমার। পরী আদির মুখে মুখে বলল কমা হসন্ত, আম্মাল। আম্মাল বিয়ে। উম উম আম্মাল। পরীর। সবার হাসির চোটে খাবার টেবিল নড়েচড়ে উঠল। শুধু রিপ নীরবে হাসল। পরী শান্তকণ্ঠে ফোনটা দুহাতে ধরে কানের পাশে চেপে ধরে মাথাটা কাত করে বলল, পাপ্পোপা রি নাই। রিক হাসল। বলল, আছে তো। কথা বলবে। পরী বলল, বব্ব। রিপ যখনই মা ডেকে উঠল। পরীর অভিমান হল। ফলস্বরূপ কান্না আসল। পরী কান্না কণ্ঠে বলল, রি মাবব। কেন আমি করেছি? মাপবে কেন? আদি শিখিয়ে দিল। রি আমার বিয়েতে আসবে না। পরী ঠোঁট টেনে টেনে বলল, রি আম্মাল বিতে আববে না। রিপ প্রথমেই বুঝল না, কিন্তু পরে যখন বুঝল তখন হাসল। বলল, আসব। মায়ের বিয়ে বলে কথা আসতে তো হবেই। মায়ের বোরটা কোথায়? বর নেই। পরী হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলল, নাই নাই। বরর নাই, নাই নাই। পায়েসের বাটি হাতে নিয়ে রুমে ঢুকতেই ঈশার চোখে পড়ল বাবা মেয়ের কাণ্ডকারখানা। পরী আদির বুক থেকে মুখ সরিয়ে এবার পুরো উঠে পড়ে আদির গায়ের উপর। গায়ের উপর উঠে আদির বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ছোট্ট হাতটা আদির মুখের উপর দিয়ে মিনমিন করে বলল, পাপ্পি। আদি হাতটাতে চুমু দিল। পরী আরেক হাত দিল। আদি সেটাতেও দিল। পরী মুখ তুলল। তার গালের লালা লাগিয়ে দিল আদির গালে। তারপর খিলখিল করে হেসে উঠল। আদির চুল টেনে গালে দেওয়ার মতো করে বলল, আমুমা। আব্বা আম্মম। ঈশা দৌড়ে এল। বলল, আপনারা আবার ঘুমিয়ে পড়েছেন কেন? ফ্রেশ হয়ে আবার কেউ ঘুমোয়? পরী তার দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। ধমক দিয়ে বলল, ঈশা ভব্য। ঈশা ভরকে গেল। পরীর পিঠে একটা আলতো করে চাপড় দিল। বলল, চোপপ। পরী উঠে গেল হুড়মুড় করে। ঈশাকে আলতো করে হাতের বাহুতে চাপড় মেরে বলল, ঈশা মাবব। ঈশা হেসে দিল। পরীর গালটা জোরে টেনে দিয়ে বলল, মেরে দিয়েছি তোমাকে। পরী দাঁড়াল। ঈশার গাল টেনে দিয়ে বলল, মেলেছি। ঈশা পায়েসের বাটি হাতে নিয়ে বলল, দেব না তোমাকে। আমি একাই খাব। পরী ঠোঁট টেনে তাকালো আদির দিকে। ঈশা বলল, আমি কাউকে ভয় পাই না। এগুলো আমার জন্য রেঁধেছি আমি। আমাকে মেরেছে কেন দেব না? পরী বিছানার উপর ধপ করে বসল। আদিকে বিচার দিল। আব্বা ঈশা মাপবে। মাপবে না। আদি উঠে এল। বলল, অবশ্যই মারব। আমার মেয়েকে যে মেরেছে তাকে তো মারতেই হবে। ঈশা চোখ ছোট ছোট করে তাকাল। বলল, আপনি মারবেন আমাকে? শখ কত?
পরি হাত তালি দিল। আদি শার্টের হাতা গুটাল। বলল, আমার মেয়েকে মেরেছ কেন? তোমাকে খুব মাপব। পরি খিলখিল করে হেসে উঠল। আদি ঈশার হাত থেকে পায়েসের বাটি কেড়ে নিল। সেন্টার টেবিলে রেখে দিল। ঈশার কোলের কাছে শুয়ে বলল, মাথা টিপে দাও তো দেখি। স্বামী সেবা করো, না হলে মাপব। পরি গালে এক আঙুল দিয়ে চেয়ে রইল আব্বার দিকে। বলল, ঈশা মাপবে না। আদি হাসল, উঠে বসল। পরীর চোখের উপর হাত রেখে ঈশাকে টেনে জোরে চুমু খেল ঠোঁটের উপর। বেশ সময় নিয়ে ছাড়ল। ঈশা উঠার জন্য তারা লাগিয়ে বলল, বেয়াদব লোক একটা। পরি আছে দেখছেন না? আদি হো হো করে হাসল। বলল, মেয়েকে ভিলেন ভাবছ কেন? শুভাকাঙ্ক্ষী ভাবো। ঈশার শাড়ির আঁচল টেনে ধরল পরি। ঈশাকে টেনে বসিয়ে দিল। বলল, আম্মি মাবব। আদির চোখের উপর ছোট্ট হাতটা দিল, তারপর ঈশার গালে টুপ করে চুমু খেয়ে নিজেই নিজেই খিলখিল করে হাসল। হাত তালি দিয়ে বলল, ঈশা দুক্কুনি দুক্কুনি। উমুম। ঈশা দুক্কুনি। আদি আওয়াজ করে হেসে পুরো ঘর এক করে। বলে, দেখেছ মিষ্টি, এবার বলো লাভ হলো না কি ক্ষতি হলো? শুধু শুধু বেয়াদব লোক উপাধি দিলে। জামাইকে কেউ এভাবে বলে? ঈশার রাগ লাগল। সে বালিশ ছুঁড়ে মারল আদির দিকে। বলল, মারাত্মক বেয়াদব আপনি। পরি আদি দুজনই হাসতে হাসতে একে অপরের উপর ঢলে পড়ল। রাইনা কোনো কথা বলল না ঈশার সাথে। কেমন যেন গোমরা গোমরা ভাব। ঈশার কষ্ট লাগল। মিনুমা তা বুঝতে পারল। রাইনাকে গিয়ে বলল, আবার তুই এমন করছিস কেন? মেয়েটার সামনে অমন চেহারা খারাপ করে থাকিস না। রাইনা বলল, না চেহারা খারাপ করছি না, এমনিই ভালো লাগছে না। ঈশার কোনো দোষ নেই। মিনুমা বলল, তোর অমন চেহারা দেখে ঈশা মন খারাপ করে চলে গেল। নিজেকে হয়তো দোষ দিচ্ছে। রাইনা বলল, এখানে আমার কি করার আছে? কথা বলতে ইচ্ছে না হলে কি জোর করে বলবো? আর ও তো ছোট, কো আগে কথা বলবে? আমি নাও। মিনুমা আর কোনো কথা বাড়াল না, চলে গেল। ঈশা মন খারাপ করে বসে রইল। আলিয়া এল। হাতে একটা গহনা আর একটি লাল শাড়ি। ঈশার হাতে দিয়ে বলল, আদির বউয়ের জন্য রেখেছিলাম এই দুটো। নাও, আজকের ফাংশনে পরো। ঈশা নিতে চাইল না। আমার এসব গহনা পরার অভ্যাস নেই। তাছাড়া যেদিন মন থেকে ছেলের বউ মানতে পারবেন সেদিন দেবেন ম্যাডাম। তার আগে আমি আপনার হাত থেকে এসব নিতে পারব না। দুঃখিত আমি। আলিয়া অবাক হল ঈশার আচরণে। তার চাইতে বেশি অবাক হল ম্যাডাম ডাক শুনে। সে বলল, আমি তোমার শাশুড়ি না, পরীর দাদু, আদির মা। ঈশা হাসল। বলল, জানি। আলিয়া অন্য কিছু বলার মতো কিছু খুঁজে পেল না। যাওয়ার আগে শুধু বলল, রাইনা আমাকে মা ডাকে। তোমাকে ডাকতে বলছি না। যেদিন মা মনে হবে সেদিন ডেকো। ঈশা চুপ থাকল। আলিয়া চলে গেল। ঈশার চোখ জলে টলমল করে উঠল। পিছু ফিরতেই আদির মুখোমুখি। টলমলে জল মোছার সময় হয়ে উঠল না। ঈশা পাশ কেটে চলে যেতে চাইল। আদি তাকে টেনে দুহাতের বন্ধনে আবদ্ধ করল। বলল, সব ভুলে যাও মিষ্টি। সবকিছু নতুন করে শুরু হোক। সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকব। ঈশা কোনো কথা বলে না। নীরব কান্নায় ভাসিয়ে দেয়। আজ কান্নাটা খুশির, সুখের। সবাই এল চৌধুরী বাড়িতে। রিক, মুনা, নীরা, তালহা বেগম ও এল। জহির মিয়া এল না। রিপকে দেখা গেল না। ঈশা ছুটে গেল তাদের কাছে। রিপকে না দেখে মন খারাপ হল। কাউকে কিছু বলল না। নীরা আর চোখে দেখল ঈশাকে। আঙুল দিয়ে দেখিয়ে দিল রিপকে নিচে। ঈশা সাথে সাথে তাকাল। আদির সাথে কথা বলছে রিপ। ঈশা কেঁদে দিল খুশিতে। পা কেঁপে উঠল। কাঁপা কাঁপা পায়ে সে ছুটে গেল নিচে।
রিপদা বলে ডেকে উঠল। রিপ ফেরার সাথে সাথে ঈশা ঝাপটে জড়িয়ে ধরল রিপকে। কেঁদে দিল পুরো বাচ্চাদের মতো। রিপের চোখের কোণায় ও জল চিকচিক করে উঠল। আদি হাসল ঈশার কাণ্ড দেখে। এই মেয়েটা তার রিপদাকে এতটা ভালোবাসে। রিপ তার মাথায় হাত বুলিয়ে দিল। বলল, কেমন আছি শিশু? ঈশা কাঁদল আর ও জোরে। কাদার জন্য কিছু বলতে পারল না। সবাই তাকিয়ে দেখল ঈশার কান্না। যেন নতুন বউ বিয়ের পর এই প্রথম ভাইকে দেখছে। আর ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। রিপ খানিকটা হেসে বলল, কি করছিস? এভাবে কেউ কাঁদে? তুই কি ছোট বাচ্চা? তুই কি পরী? তুই তো পরীর মা। ঈশা ছাড়ল না তাকে। শুধু কাঁদল। কোনো কথা বেরোল না তার মুখ দিয়ে। রিপকে আঁকড়ে ধরে রাখল। তা দেখে দুচোখ জলে টলমল করে উঠল নীরার। সে চোখ ফিরিয়ে নিল। ছি, এসব ভাবা ও অন্যায়। যেখানে রিপ ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তার একপাক্ষিক ভালোবাসার কথা, সেখানে ইস্যুর কোনো দোষ নেই। রিপ তুলল ঈশাকে। চোখের জল মুছে দিল। বলল, কি হাল করেছিস চেহারার? তুই কি পাগল? ঈশা কেঁদে কেঁদে বলে, তুমি আমায় ক্ষমা করেছ তো রিপদা? রিপ হাসল। বলল, কিসের ক্ষমা? তোর উপর তো আমার রাগ হয়েছিল সেদিন। আমাদের ছেড়ে যাওয়ার কথা তুই কি করে ভাবতে পারিস? তুই জানিস না তোর উপর কতগুলো মানুষের ভালো থাকা জড়িয়ে আছে। ঈশা আরও জোরে কাঁদল। রিপের বুকে আবার ঢলে পড়ল। রিপ তার মাথায় হাত রাখল। বলল, তোর উপর কোনোকালেই আমার কোনো রাগ ছিল না। আমি তোকে সারাটা জীবন ভালো থাকতে দেখতে চেয়েছিলাম। তুই ভালো আছিস তো ইস্যু? ঈশা উত্তর দিতে পারল না সেই প্রশ্নের। আজ যে বৃষ্টি নামেনি। বৃষ্টি নামার কোনো অবকাশ যে নেই। আকাশের বুক ছিঁড়ে বৃষ্টি নামুক না। তখন না হয় বলবে, আজ আমি খুব সুখী রিপদা। খুব ভালো আছি আমি। তুমিও ভালো থেকো। 6 মাস কেটে যাওয়ার পর আজিজ চৌধুরী আর আফি ছাড়া পেল। তার কয়েকদিন আগে অন্য কোথাও একটা যেতে দেখা গেল ঈশাকে। আদি তার পথ আটকিয়ে জানতে চেয়েছিল, কোথায় যাচ্ছ মিষ্টি? ঈশা তার কথার সঠিক জবাব না দিয়ে শুধু বলেছিল, পথ আটকাবেন না ডক্টর। আমি আপনাকে সব বলবো। আদির রাগ লেগেছিল সেদিন। ঈশার সাথে সে যেতে চাইল, কিন্তু ঈশা তাকে ও যেতে দিল না। আদির কষ্ট লাগল। অভিমানে বুক ভার হল। যখন আফি আর আজিজ চৌধুরী বাসায় ফিরল, পুরো বাড়ি থমথমে পরিবেশ। ছোট্ট পরীর খুব প্রিয় আফি। রেহানের কষ্ট হয় যখন আফি রেহানকে আদর না করে পরীকে করে। পরীকে নিয়ে সারাক্ষণ বিজি থাকে আফি। পরী ও আফির সাথে খুনসুটিতে মেতে থাকে। মাঝে মাঝে ডাকে, বারে পাপা। আফির ভালো লাগে এই ছোট্ট মেয়েটাকে সেই প্রথম থেকেই। নিজে নিজেই অপরাধবোধে ভুগে। এই ছোট্ট মেয়েটা যদি কখনো জানতে পারে তার মায়ের সাথে হওয়া অন্যায়ের কথা, তাহলে কি কখনো ক্ষমা করবে বারে পাপাকে? পরী কথা না বললে তো বারে পাপা সেটা সহ্য করতে পারবে না। পরীর চোখে ঘৃণা দেখতে পারবে না আফি। তাই সে সিদ্ধান্ত নিল সে থাকবে না এখানে। চলে যাবে রাইনা আর রেহানকে নিয়ে। আজিজ চৌধুরী সামনে যায় না ঈশার। যেন লুকিয়ে লুকিয়ে থাকে। পরী ডাকে, বুলো। বুলো। নাল চুল। নাল দালি। বুলো। বুলো। আজিজ চৌধুরীর রাগও লাগে। হাসিও পাই। ঈশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আজিজ চৌধুরী সামনাসামনি দেখা হয়ে যাওয়ার পর বলে, আমি বলার অনেক চেষ্টা করেছি কিন্তু কথা বলার কোনো সুযোগ ছিল না। ঈশা হাসল। বলল, আমি সব জেনে গিয়েছি মি চৌধুরী। সেদিন আমার চেকআপ করা রিপোর্টটি আমার হাত থেকে কেড়ে নিয়েছিল যে ছেলেটি, সে আপনারই লোক। তারপর আবার যে রিপোর্টটি দিয়ে গিয়েছিল সেটি নকল রিপোর্ট। ডক্টর মেহতাব সেই রিপোর্ট দেখে বলেছিল আমার ফুসফুসের ক্যান্সার হয়েছে। আপনি এমনটা কেন করেছেন সেটাও আমি জানি। পরীকে যখন আপনারা পাবেন না মনে হলো,
তখন আমাকে দিয়েও কি হবে? তাই ডক্টরের জীবনটা আইমির সাথে জুড়ে দেওয়ার জন্য আপনি আমাকে ফুসফুসের ক্যান্সারের মিথ্যে রিপোর্ট দেখালেন যাতে আমি ভয় পেয়ে গুটিয়ে নিই নিজেকে। ডক্টরের কাছ থেকে নিজেকে সরিয়ে নিই। কিন্তু তার বিপরীতটা হল, সত্য কখনো চাপা থাকে না। কি আশ্চর্য! ভাবা যায় আমি আজ আপনার সামনে আপনার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি। আমার কিন্তু একটুও ভয় হচ্ছে না। আমি ভয় পাচ্ছি না। কারণ আজ ডক্টর আছে আমার পাশে। আমি আমার স্বামীর ঘরে দাঁড়িয়ে। আজিজ চৌধুরী হাসলেন। বললেন, দূরে পাঠাতে গিয়ে যে আর ও কাছে আনলাম এটার জন্য আমাকে থ্যাঙ্কস দেওয়ার কথা। আর তুমি কথা শোনাচ্ছ আমায়। ভুলে যেও না তুমি তোমার শ্বশুরের সাথে কথা বলছ। আজিজ চৌধুরীর কথায় ঈশা হেসে ফেলল। আজিজ চৌধুরীও হাসল। ঈশা চলে গেল ব্যঙ্গ হাসি হেসে। আজিজ চৌধুরীকে তারপর ও ঘিরে রইল একরাশ অনুতাপ। আদির ব্যবহার দেখে মনে হল সে স্বাভাবিক আচরণ করছে না ঈশার সাথে। ঈশা বারবার জানতে চেয়ে ও কোনো লাভ হল না। ঈশা তার গাল জড়িয়ে ধরে নাকের সাথে নাক ঘষে জানতে চাইল, আইমি কোথায় ডক্টর? মনে পড়ে না তাকে। আদি অভিমানী চোখে তাকায় ঈশার দিকে। এমন সময় আর কথা পেল না মিষ্টি। ঈশা বলল, আমি সেদিন আইমির কাছে গিয়েছিলাম। আইমি এব্রোড ডক্টর। আদি অন্যদিকে মুখ করে বলল, জানি। ঈশা হাসল। বলল, ও আপনাকে সত্যি সত্যি ভালোবেসেছে ডক্টর। হয়তো ওর ভালোবাসার ধরনটা অন্যরকম। আদি চুপ থাকল। ঈশা বলল, ফোন দিয়ে তার শরীরটা অ্যাকসেপ্ট করে নেবেন। আমি অনুরোধ করছি। প্লিজ ডক্টর। আদি দুপাশে মাথা নাড়াল। বলল, ঠিক আছে। ঈশা হাসল। আদির বুকে আলতোভাবে মাথা রেখে বলল, ডক্টর খুব খুব ভালো। আকাশে মেঘের ঘনঘটা। চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। ঘোর বর্ষা নামবে। রুক্ষ প্রকৃতিতে আজ বহুদিন পর বৃষ্টি নামবে। প্রকৃতি স্নিগ্ধ রূপ ধারণ করবে আবার। সত্যি সত্যি ঝপঝপ ঝপঝপ বৃষ্টি নামল চারপাশে। তুমুল বর্ষা। আদি ছাতা হাতে দৌড়ে এলিশার কাছে। বলল, মিষ্টি তুমি বেড়াতে আসার নাম করে বৃষ্টিতে ভিজছ। খান বাড়ির গেট পেরিয়ে বের হয়ে এল একটি ছেলে। পরবে সাদা পাঞ্জাবি। সে ডাকল, ইস্যু এভাবে ভিজছিস কেন? গাড়িতে উঠে বসো। ঈশা কারো কথা শুনল না। আদিকে বলল, ডক্টর আজ ভিজে ভিজে বাড়ি ফিরব। আদির সাথে কথা বলা শেষ করে ঈশা দৌড়ে গেল রিপের কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, রিপদা দেখো আজ বৃষ্টি এসেছে। মন কেমন করা বৃষ্টি। তোমাকে বলেছিলাম না কোনোদিন যদি শতবাধা পেরিয়ে সে কাঙ্ক্ষিত দিনটি আসে। আকাশের বুক ছিঁড়ে ঝপঝপ বৃষ্টি নামে সেদিন তোমাকে বলতে আসব, রিপদা দেখো আমি খুব সুখী। আজ আমি ডক্টরকে শুনতে পাই। আজ সে আছে আমার পাশে। আমি ভালো আছি রিপদা, তুমি ভালো থেকো। তুমি ভালো আছো তো রিপদা? আজ সেই দিন এসেছে। তুমি সত্যি ভালো আছো তো রিপদা? রিপের পিছু পিছু এসে দাঁড়ায় নীরা ছাতা হাতে। ঈশার পিছু আদি এসে দাঁড়ায় ছাতা হাতে। রিপ তাকায় ঈশার হাস্যোজ্জ্বল মুখের দিকে। কাপা কাপা হাতটা ঈশার মাথায় রাখে। কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, আমি আছি ভালো। তুই ভালো থাক। আমাকে ভালো রাখো। আদিকে আগলে রাখো। ঈশা হাসিকান্নায় একাকার হয়ে জড়িয়ে ধরে রিপদাকে। তারপর মাথা তুলে বলে, আমি ভালো থাকব। তাকে ভালো রাখব। তুমিও ভালো থেকো। নীরাকে ভালো রেখো। আদির হাত থেকে ছাতা কেড়ে নেয় ঈশা। কিছু দূর যেতে যেতে হাত মেলে দেয়। বৃষ্টিজল শুষে নেয়। আদিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তার গলায় মুখে রেখে বলে, ডক্টর আজ মন কেমনের বৃষ্টি এসেছে। তাই মন কেমন করা কথাটি বলার সময় এসেছে। আদি বুঝতে পেরে হাসে। ভেজা কপালটাতে ঠোঁটের ভালোবাসার স্পর্শ দিয়ে বলে, ভালোবাসি। ঈশা তার বুকে মুখ লুকায়। মিনমিন করে বলে, আমিও বাসি। খুব খুব বেশি। ভালোবাসি।
নীরার হাত থেকে ছাতা পড়ে যায়। সে বলে, আপনার জন্যই এনেছিলাম ছাতা। আপনি তো ভিজে গিয়েছেন। আর লাগবে না। রিপ নীরার দিকে তাকালো। বলল, আমি সরি নীরা। নীরা অবাক চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কথা দিয়েছিলাম আপনাকে। আপনি না বাসলেও আমি বেঁচে যাব। আপনি ভালো না বাসুন, আমি আর জোর করব না। যেদিন মনে হবে আমাকে আপনার প্রয়োজন সেদিন আমি আসব আপনার কাছে, তার আগে না। আমি সরি, আপনাকে ভুল বুঝেছিলাম বলে। নীরার কণ্ঠে একরাশ কান্না আর অভিমান। রিপ তার যাওয়া আটকাল। এক হাত দিয়ে টেনে ধরল তাকে। শক্ত করে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ রেখে তাকালো ওই চলে যাওয়া স্বামী স্ত্রীর দিকে। ধোঁয়াশা হলো ওই মেয়েটি। সে সিদ্ধান্ত নিল আজ থেকে সে ভালো থাকবে, আজ থেকে সে নীরাকে ভালো রাখবে। নীরা লজ্জায় কুঁকড়ে গেল। এই লোকটার হঠাৎ কি হল? রিপ আরও শক্ত করে ধরল নীরাকে। নীরার ঘাড়ে চোখ দুটো চেপে ধরে আবার ও তাকালো ওই দুইজনের দিকে। আজ ম্লান হল ইস্যু নীরাতে। রিপের চোখ থেকে দুফোঁটা খুশির জল গড়াল। আজ ইস্যু ভালো আছে। রিপের কাছে এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? এবার থেকে নিজেকে ভালো রাখার পালা। ঈশা যেতে যেতে পিছু ফিরে তাকালো বারংবার। আচ্ছা, সবাই কি ভালো আছে? কারো সাথে অন্যায় হয়ে গেল না তো? কেউ তাকে ডাকছে না তো? নীরবে নিঃশব্দে আলিয়ার কোল থেকে নিচে নেমে গেল পরি। বাইরে বৃষ্টির ভেতর বেরিয়ে পড়ল। রেহান দাঁড়ানো বাইরে, তার হাতে ছোট্টখাট্ট একটা গিটার। বৃষ্টিতে ভিজে ভিজে সেই গিটারে সুর তুলছে টুংটাং। ছোট্ট পরি বোবেই বোবেই বলে রেহানের সামনাসামনি গিয়ে বসল। তার পিছু পিছু মিনিও এল। ডাকল, প্রিন্স, প্রিন্সেস। পরি রেহানকে ডিস্টার্ব করল না। গালে হাত বসে শুনল গিটারের সুর। ছোট্ট রেহান তেমন পটু না। তবে চোখ খুলে সামনের বসা একটি ছোট্ট পরীকে দেখে তার মনে হল আজকের গিটারের সুরটা ভারী সুন্দর, ভারী সুন্দর। গিটারের সুর বন্ধ হয়ে এলে পরি উঠে দাঁড়াল। ডাকল, বোবেই, বোবেই। মিনিও ডাকল, বেই, বেই। রেহান পরীর সামনে বসল। বলল, তুমি আমাকে ভাই ডাকবে না পরি? নাম ধরে ডাকবে। পরি কি বুঝল কে জানে। ডাকল, নেয়ান, নেয়ান। রেহান হাসল। বলল, আমি তোমাকে বোন ডাকব না। পরি বলে ডাকব। তুমি রাগ করবে না তো? পরি মাথা নাড়াল। রেহান বলল, পরি তুমি খুব সুন্দর, একদম পরীর মতো। পরি মুখে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল, বলল, যা হো মা বাবু। রেহান হেসে ফেলল। বলল, পরি আমি চলে যাব এব্রোডে। ড্যাড রাখবে না এখানে। স্টাডি কমপ্লিট করে অনেক বড় হলে আসব। তুমি থাকবে তো পরি? পরি তার হাত দুটো আলগা করে দেখল রেহানকে। বলল, নেয়ান ভোব। রেহান হাসল। পরীকে বসাল তার সামনে। বলল, পরি আমি আসব, সত্যিই আসব। তুমি নেয়ানকে ভুলে যেও না। তুমি থেকে যেও। আমি আসব এক মন কেমনের দিনে। সেদিন মন কেমন করা বৃষ্টি ঝরবে। তুমি তখন অনেক বড় হয়ে যাবে। একটি সাদা শাড়ি পরবে আর কয়েকটা বকুল ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে ওই বকুল তলায়। আমি আসব, সত্যিই আসব। পরি শুনতে পাচ্ছ? পরি চোখ পিটপিট করে তাকালো রেহানের দিকে। বলল, নেয়ান দাবে না, দাবে না। মা বাবু। পররই দুক্কু। মিনন্নি নেয়ান দুক্কু। মিনি ডানা ঝাপটাল, ডাকল, পরিই বউ। রেহান বর। পরিই বউ। রেহান বর। সমাপ্ত। গল্প মন কেমনের বৃষ্টি, প্রথম সিজন, অন্তিম পর্ব। লেখনীতে প্রিমা ফার